নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে লোকসভার সাংসদদের কথা জানিয়েছেন, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। যতদিন না সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার সংসদের অধিবেশনে যোগ দিচ্ছেন, ততদিন পর্যন্ত অভিষেক সংসদীয় দলনেতা থাকবেন। তবে আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা হিসাবে পাকাপাকিভাবে থাকবেন। অনেকে অভিষেকের এই উত্তরণ নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছেন যে পরিবার কেন্দ্রিক দলে উত্তরাধিকারী যে সংসদীয় দলনেতা নির্বাচিত হবেন, এতে আর নতুন কথা কি? ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওটা দল নয়, গণতান্ত্রিক ঐতিহ্যরা মেনে চলে না। অনেক সাংসদ সত্ত্বেও কেন অভিষেককেই সংসদীয় দলনেতা হিসাবে নির্বাচিত করা হলো? এইসব প্রশ্নগুলো উঠছে। দেখুন, আমি অভিষেকের কোনো গুণমুগ্ধ নই, আমি সমালোচনাতেই তাকে বিদ্ধ করি। কিন্তু আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংসদীয় দলনেতা হিসাবে নিয়োগ করে তৃণমূল নেত্রী একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রথমে লোকসভায় যান 1998 সালে, যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হলো। প্রথম নির্বাচন বিজেপির সঙ্গে জোট। 1999তেও তিনি জিতেছিলেন, তারপর 2004-এ হারলেন, 2009 থেকে টানা জিতেছেন। এখন সুদীপ বাবু কবে সংসদীয় দলনেতা হয়েছেন? সেটা 2011 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসাবে ইস্তফা দিলেন, তখন সুদীপ বাবু সংসদীয় দলনেতা হন। তাহলে সুদীপ বাবু 1998 সালে প্রথম নির্বাচিত হলেন, 2004 পর্যন্ত ছিলেন, 2009 আবার নির্বাচিত হয়ে 2011 পরে লোকসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা হয়েছিলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 প্রথমবার নির্বাচিত হলেন, 19-এ জিতলেন, 24 সালে আবার জিতলেন। তাহলে 10 বছর সাংসদ হিসাবে থাকার পর তিনি সংসদীয় দলনেতা হয়েছেন। সুদীপ বাবু হয়েছিলেন 7.5-8 বছর সাংসদ হিসাবে থাকার পর সংসদীয় দলনেতা, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 বছর সাংসদ হিসাবে থাকার পর সংসদীয় দলনেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদের অ্যাটেন্ডেন্স একেবারেই ভালো নয়, বিতর্কেও সেভাবে তিনি অংশগ্রহণ করেন না। সেটা আমি শুধু অভিষেককে দোষ দেব কেন? তৃণমূলের এমন অনেক সাংসদ আছেন যারা মূক ও বধির ক্লাবের সদস্য। মালা রায়ের উপস্থিতির হার 23%, পার্থ ভৌমিকের কম, দেবের কথা তো আর উল্লেখ করলাম না। এমন অনেক সাংসদ আছেন যারা ওখানে, কল্যাণবাবু শব্দটা ব্যবহার করেননি, আমি রসিকতা করে বলছি, ফ্যাশন প্যারেড করতে চান। সেখানে কল্যাণবাবুর সংসদে উপস্থিতির হার সাংসদদের গড়ের থেকে বেশি, 89%, যেখানে সাংসদদের অ্যাভারেজ উপস্থিতিরা 87%। কল্যাণবাবু হাইকোর্টে প্র্যাকটিস করেন, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, তারপরেও লোকসভাতে তার উপস্থিতি এবং তার বিতর্কে অংশ নেবার হার উল্লেখযোগ্য। এখন প্রশ্ন হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ভেটারেন এমপিকে সংসদীয় দলনেতা না করে অভিষেককে করা হলো কেন? এখন দেখুন, অভিষেক বাংলা, হিন্দি, ইংরেজি এই 3টে ভাষাই যথেষ্ট সাবলীলভাবে বলতে পারে। বক্তব্য অন্তঃসার শূন্য, কিন্তু স্পষ্টভাবে নিজের কথাটা বলতে পারে, ফ্ললেস ইংরেজিতে এবং ফ্ললেস হিন্দিতে। একজন পার্লামেন্টেরিয়ানের পক্ষে এটা কিন্তু খুব সুবিধা, যিনি যখন সংসদে দলের প্রতিনিধিত্ব করছেন তখন হিন্দি এবং ইংরেজিতে সরগড়া হওয়া, সেটা অভিষেক যথেষ্ট দক্ষ। কিন্তু আবার বললাম, তার বক্তব্য শূন্য কুম্ভের ঝংকার, কিন্তু
তার বলার একটা শৈলী, ফ্ললেসলি বলা, এগুলো কিন্তু একদম সঠিক। এখন দেখুন 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি 18টা আসন পেল, বাংলা জুড়ে রব উঠে গেছিল যে এবার বিজেপির সরকার আসছে। তখন অভিষেক প্রশান্ত কিশোরকে রোপিন করলেন, দিদিকে বলো ইত্যাদি নানা কর্মসূচি, বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগান ক্লিক করলো, তৃণমূল ক্ষমতায় এলো 2021 সালে। 2024-এর লোকসভা নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন ছিল, বিজেপি অত্যন্ত অ্যাগ্রেসিভ ছিল। অনেক সমীক্ষক বলছিলেন বিজেপি 28-29টা আসন পাবে, তৃণমূলের সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে, কিন্তু ফলাফল হলো তৃণমূল 29, বিজেপি 12। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রচার কৌশল, গুটি সাজানো, আইপ্যাকের সঙ্গে সমন্বয় করা, প্রার্থী বাছাই প্রভৃত ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিকিট পান, এটা অভিষেক চাননি এবং এদের প্রচারেও চাননি। অভিষেক প্রচারে গেলে এদের বাড়তি কোনো অ্যাডভান্টেজ হতো কিনা আমি জানি না, কিন্তু উনি চাননি। তারপর যেদিনকে ফলাফল বেরোলো লোকসভা নির্বাচনে, তখন সুব্রত বক্সী রাজ্য সভাপতি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই জয় সাধিত হয়েছে। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা টিমের জয়, সবার অবদান আছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে এই অবস্থায় তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সংসদীয় দলনেতা হিসাবে ঘোষণা করেন। অর্থাৎ অভিষেক 2019-এ আইপ্যাককে আনলো, দিদিকে বলো, বাংলা নিজের মেয়েকে চায়, এইসব কর্মসূচি স্লোগানকে সামনে রেখে তৃণমূলকে ভোট বৈতরণী পার করালো। 2024 সালেও তৃণমূলের 29টা আসন জয়ের পিছনে অভিষেকের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু অভিষেককে কি মমতা বন্দ্যোপাধ্যায় তার যে গুরুত্ব পাওয়ার কথা ছিল সেটা দিয়েছিলেন? উনি এয়ার অ্যাপারেন্ট, উনি সঞ্জয় গান্ধীর মতো এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি ভোগ করেন, এগুলো এই প্রচার তো আছে, এগুলো অনেকটাই সত্যি, নিরাপত্তার বহর নিয়ে ঘোরেন। কিন্তু তিনি আপনার 4 অগাস্ট দুপুর পর্যন্ত একজন সাধারণ সাংসদ ছিলেন তৃণমূল এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাহলে অভিষেক কি আরো কিছু প্রত্যাশা করতে পারতেন না? অন্তত তাকে সংসদীয় দলনেতা পদটা দেওয়া হোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চাননি, এখন বাধ্য হয়ে তিনি দিলেন। তাই অভিষেকের এই উত্তরণ আমি কিন্তু মোটেই অন্যভাবে দেখতে রাজি নই। আমি অভিষেকের ভক্ত নই, আমার ভিউয়াররা জানেন, তারা আমাকে বলতেই পারেন আপনি কি আবার অবস্থান বদল করলেন, কিন্তু না, সত্যের খাতিরে আমার মনে হয় যেটা বলার সেটা অবশ্যই বলতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব ভোকাল, কিন্তু আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছি অনেক জায়গায়। এতদিন তিনি সংসদে আছেন, সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করেন, কিন্তু তার হিন্দি বলুন বা ইংরেজিতে বলুন, তার কিন্তু সেরকম সাবলীল বিষয়টা নেই। তিনি বলেন, হিন্দিতে বলেন, ইংরেজিতে বলেন, কিন্তু তার বক্তব্য শুনলে বোঝা যায় তিনি এই দুটো ভাষাতে খুব একটা সড়গড় নন। একজন সাংসদকে তিনি যদি সর্বভারতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চান, হিন্দি এবং ইংরেজিতে সড়গড় হওয়াটা একটা অবশ্য কি বলবো আর কি, এই গুণটা তাকে থাকতেই হবে। এটাকে কেউ অন্যভাবে বিচার করতেই পারেন, কিন্তু আমি মনে করি যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে স্বীকার করাই ভালো। সেজন্য অভিষেকের উত্তরণ নিয়ে অনেকে গেল রব তুলেছেন, আমি কিন্তু গেল রব তুলতে রাজি নই। আমার মনে হয় এটা একটা বলিষ্ঠ সিদ্ধান্ত এবং অভিষেক কিন্তু এটা ডিজার্ভ করতেন। দেখুন, অভিষেক তো উপমুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই উপমুখ্যমন্ত্রী করবেন না। তিনি ক্ষমতা 1 ছটাকও ছাড়তে চান না। তিনি জানেন যে অভিষেককে যদি উপমুখ্যমন্ত্রী করা হয় তাহলে একটা সমান্তরাল ক্ষমতার কেন্দ্র হবে। তৃণমূলের নির্বাচিত বিধায়করা আমলাকুল, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, দিদি আশীর্বাদ করুন বলবেন, কিন্তু অভিষেকের সঙ্গে তারা গুড়গুড় করে
একটা সমান্তরাল ক্ষমতার কেন্দ্র তৈরি করবে এবং মমতার অথরিটি চ্যালেঞ্জ হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন না তা তো নয়, আমার আপনার থেকে অনেক বেশি বোঝেন। যতই অভিষেক তার ইয়ার অ্যাপারেন্ট হন না কেন, অভিষেক বয়সে নবীন, 37-38 বছর বয়স, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সুস্থ থাকবেন এবং তিনি যদি ক্ষমতায় থাকেন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, ওই জায়গাটায় তিনি কোনো কম্প্রোমাইজ করতে রাজি নন এবং কাউকে উপমুখ্যমন্ত্রী হিসাবে তিনি নিয়োগও করবেন না। কিন্তু যদি ঠেলায় পড়েন সেটা অন্য কথা। এখন অভিষেককে সংসদীয় দলনেতা করা হলো, সংসদের আর এই অধিবেশন, তারপরে শীতকালীন অধিবেশন, তারপরেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের বাদ্যি বেঁচে যাবে, সবাই প্রচারে ঝাঁপিয়ে পড়বে। তারপর যদি সুদীপ বাবু ফিরে আসেন, আমার মনে হয় সুদীপ বাবু সংসদে আসলেও তিনি আর নতুন করে ওই পদের দাবিদার হবেন না এবং অভিষেকে সংসদীয় দলনেতা হিসাবে থাকবেন। এটা আপাতত কিছু নয়, এটা একটা চিরস্থায়ী বন্দোবস্ত। এখন অভিষেক যদি এই উপমুখ্যমন্ত্রীর দাবিতে অনড় থাকতেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বিড়ম্বনার কারণ হতো। অভিষেকের হাতে আইপ্যাক, অভিষেকের হাতে তহবিল তৃণমূলের, আইপ্যাকের সঙ্গে মুখ্যমন্ত্রীর দূরত্ব বেড়েছিল, তিনি প্যাক বলেছিলেন। অভিষেকের ঘনিষ্ঠদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিয়েছেন। দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আছে, কখনো কখনো অনেকে বলেন আস্থার ঘাটতি আছেন। কিন্তু নির্বাচনের আগে অভিষেককে দূরেও ঠেলে রাখতে চাইছেন না মমতা। আবার রাজ্য রাজনীতিতে অভিষেক ছড়ি ঘোরাক, সেটাও তিনি খুব একটা চাইছেন না। আবার অভিষেককে একটা দায়িত্ব দেয়া হলো, সর্বভারতীয় রাজনীতিতে তিনি যদি সংসদীয় দলনেতা হিসাবে একটা ছাপ ফেলতে পারেন, সর্বভারতীয় রাজনীতিতে তার একটা গুরুত্ব বাড়বে। তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত, সেই ধারণাটা ভাঙার একটা সুবর্ণ সুযোগ অভিষেকের কাছে এসছে, কারণ তিনি সর্বভারতীয় মিডিয়ার অ্যাটেনশনটা পাবেন। তৃণমূলের 29 জন সাংসদ আছে, সংসদীয় দলনেতা হিসাবে তিনি যথেষ্ট ছাপ ফেলতে পারবেন যদি তিনি সেটা চান। কিন্তু তিনি যদি বাধ্য হয়ে এই দায়িত্বটা গ্রহণ করেন এবং তার লক্ষ্য যদি তাকে পশ্চিমবঙ্গ বিধানসভায় উপমুখ্যমন্ত্রী হওয়া এবং ভবিষ্যতে তৃণমূল থাকলে মুখ্যমন্ত্রী হওয়া, তাহলে আলাদা কথা। কিন্তু অভিষেক আমার আপনার থেকে ভালো জানেন, তার যতই ইচ্ছা থাক, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভায় তাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবেন না। তিনি মন্ত্রিসভায় আসতে পারেন, মন্ত্রিসভায় ব্রাত্য বসুর যা গুরুত্ব, ফিরহাদ হাকিমের যে গুরুত্ব, অভিষেকেরও তাই গুরুত্ব থাকবে। তাকে বাড়তি কোনো গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না। এখন সংসদীয় দলনেতা করা হয়েছে অভিষেককে, অভিষেকও তার এই ক্ষোভের বিস্ফোরণ আপাতত আর প্রকাশ করতে পারবেন না ঘনিষ্ঠ মহলে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে সন্তুষ্ট করলেন, আবার একই সঙ্গে অভিষেকের ডানাটাও ছাঁটবার উদ্যোগ নিলেন, বিশেষ করে রাজ্য রাজনীতিতে যেখানে বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন আমি সর্বান্তকরণে সমর্থন করি, কারণ তিনি খুব ভোকাল। তৃণমূলের 29 জন সাংসদের মধ্যে আপনি হিসাব নিন, স্ট্যাটিস্টিক্স দেখুন, সংসদে স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় কজন প্রশ্ন করেছে, কজন সংসদে আসেন। ব্রাত্য বসুর ঘনিষ্ঠ অনুগামী এবং অভিষেকের ঘনিষ্ঠ অনুগামী পার্থ ভৌমিক, তিনি অভিনয় নিয়ে ব্যস্ত। এই বাদল অধিবেশনের সংসদে তাকে কি দেখা গেছে আমি ঠিক জানি না। আমাদের শিক্ষামন্ত্রী যেমন নাটক টাটক নিয়ে ব্যস্ত থাকেন, ওই সমস্ত সামলে যদি সময় পান তখন বিকাশ ভবনে যান, পার্থবাবুও তেমনি। তাহলে আদার অ্যাক্টিভিটিস নিয়ে তিনি ব্যস্ত, ওর থেকে সময় বের করে বুড়ি ছোঁয়ার মতো সংসদে যান। এই যে তৃণমূল, শত্রুঘ্ন সিনহা, ওই অরূপ চক্রবর্তী, এসব অনেককে টিকিট দিয়েছে না, আগে তো অভিনেতা অভিনেত্রীদের দিত। তাদের পারফরমেন্স কি? এগুলো তো সেই নির্বাচনী কেন্দ্রের সাধারণ মানুষের সঙ্গে কার্যত প্রতারণা। কীর্তি আজাদ তৃণমূলের ব্যাপারটা এখন বোঝে নিনি, তিনি ওই কয়লা টয়লা পাচার নিয়ে সিবিআই তদন্ত চেয়ে চিঠি দিয়ে দিয়েছেন। এটা যে ঈশ্বর বিরোধিতা
তৃণমূলের কাছে, সেটা কীর্তি আজাদ জানে না। হয়তো দীর্ঘদিন বিজেপি করেছিলেন তো মাঝে অপ্রাসঙ্গিক হয়ে গেছিলেন, কার্যত বানপ্রস্থে থাকা এই ভদ্রলোককে আবার সর্বভারতীয় রাজনীতির আঙিনায় নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এনেছিলেন, কিসের জন্য এনেছিলেন উনিই জানেন। এখন বাংলা বাঙালি আবেগ নিয়ে কথা বলছেন। ইউসুফ পাঠানকে উড়িয়ে এনেছিলেন গুজরাট থেকে, কীর্তি আজাদকে বিহার থেকে, শত্রুঘ্ন সিনহাকে বিহার বলুন মুম্বাই বলুন সেখান থেকে। এত বাংলা বাঙালি দরদ ওনার, ওনাকে গুজরাট থেকে প্রার্থীকে উড়িয়ে আনতে হয়। এত বড় ভণ্ডামি আর দ্বিচারিতা, তো এগুলো তো মানুষের জানা উচিত এবং মানুষের বোঝা উচিত। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু সেই সব নিয়ে তো আমি প্রতিবেদন আগেও করেছি। এখন যেটা আমার এই প্রতিবেদনের মুখ্য উপজীব্য, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে একটু বার্তা দিলেন যে তোমায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি, ইউ ডিসচার্জ ইউর রেসপন্সিবিলিটি। আবার একই সঙ্গে রাজ্য রাজনীতির অন্দরে অভিষেকের প্রভাবটাকে একটু কমাবার চেষ্টা করলেন। দেখুন, অভিষেক তো স্ট্রিট ফাইটার নয়, ওর দিদির মতো, ওর পিসির মতো। ও প্লেনে করে নেমেছে, লিফটে করে উঠেছে, ছাত্র রাজনীতি করেনি, রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন করেনি, বিরোধী রাজনীতিটাই করেনি। ও বিরোধী রাজনীতি, রাস্তায় নেমে রাজনীতিটা কি সেটা বোঝে না। ও কর্পোরেট কায়দায় দল চালাতে চায়। কর্পোরেট কায়দায় একটা দল চলে না, সেটা আজ না হয় কাল অভিষেক বুঝবে। এখন ওর চতুর্দিকে একটা স্তাবকের বলয় আছে। তারা হ্যাঁ স্যার বলে না, হ্যাঁ স্যার বলে। আমলাকুলের একটা শ্রেণী আছে যেটাকে স্যার বললে হয় ওরা বলে স্যার, ম্যাডাম বললে যেটা হয় সেটা বলে ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। এই সমস্ত স্তাবকরা যেমন দিদিকে ঘিরে রেখেছে, অভিষেককেও ঘিরে রেখেছে। কিন্তু অভিষেক উচ্চাকাঙ্ক্ষা আছে, সে মনে করে যে পশ্চিমবঙ্গের মসনদে বসা তার লেজিটিমেট রাইট। অধৈর্য হয়ে যায়, কারণ দেখছে তেজস্বী উপমুখ্যমন্ত্রী হয়ে গেছে, অখিলেশ এই বয়সে মুখ্যমন্ত্রী হয়েছিল। তাহলে অভিষেক ভাবছে আমি কি দোষ করলাম, আমি তো সামান্য একজন সাংসদ হিসাবেই রয়েছি। সেখান থেকে ওর একটা অবশ্যই উত্তরণ হয়েছে। আবার একই সঙ্গে রাজ্য রাজনীতিতে অভিষেক কতটা আর ছড়ি করাতে পারবে সেটাও কিন্তু দেখা। দেখুন, তৃণমূলের প্রার্থী তালিকা যখন চূড়ান্ত হবে তখন কিন্তু একটা গন্ডগোল হবে। অভিষেক চাইবে তার ঘনিষ্ঠদের বেশি সংখ্যায় টিকিট দিতে, মমতা বন্দ্যোপাধ্যায়টা কিছুতেই বরদাস্ত করবেন না। কারণ যদি তৃণমূল ধরুন 160-65টা আসন পায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। তৃণমূলের মধ্যে থেকেই দাবি উঠতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা ভোটে গিয়েছিলাম, কিন্তু আমাদের আসন অনেক কমে গেছে, এখন নতুন মুখ দরকার সরকার পরিচালনায়। এবং অভিষেকের ঘনিষ্ঠরা যদি তৃণমূলের নির্বাচিত বিধায়কদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হয়, তারা অভিষেককে মুখ্যমন্ত্রী করতে হবে এই দাবি তুলতেই পারেন। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সেই দাবি কি একেবারে অগ্রাহ্য করা সম্ভব? তাকে অন্তত উপমুখ্যমন্ত্রীর পদটা অভিষেককে ছাড়তে হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাই তিনি চেষ্টা করবেন তৃণমূলের প্রার্থী তালিকায় অভিষেকের ঘনিষ্ঠরা থাকবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত অনুগামীরাই। একমাত্র সেরকম একটা বন্দোবস্ত যদি তৃণমূল শেষ পর্যন্ত করতে পারেন, তাহলে যে পরিস্থিতি আসুক না কেন নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত সুরক্ষিত থাকবেন। দেখুন, মোগল সাম্রাজ্যের পতন কি করে হয়েছিল? অভ্যন্তরীণ ও বহিরাগত। তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এতটাই যে একবার যদি টায়ে টুয়ে সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছয়, তখন এই অভ্যন্তরীণ কোন্দল এমন জায়গায় পৌঁছবে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও শপথ নেওয়ার জায়গায় আসতে পারবে না তৃণমূল। তারপরে তো বিজেপির সাম দাম দণ্ডভেদ আছে। বহু বিধায়ক এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন তৃণমূলের টিকিটে নির্বাচিত, তারা ফেন্স সিটার, হাওয়া বুঝছেন। একটু এদিক ওদিক হলেই তারা দর কষাকষি শুরু করবেন
এবং তাদের কাছে বিজেপিতে যাওয়া কোনো ব্যাপার নয়। তারা ডিল মেকার এবং ডিল করতে তারা অভ্যস্ত। যেখানে ভালো দর পাবেন সেখানে তারা চলে যাবেন। এখানে তো কোনো মতাদর্শগত বিষয় নেই যে মতাদর্শের কারণে তৃণমূল করি। সম্পূর্ণটাই হচ্ছে ব্যক্তিগত চাওয়া পাওয়া, রোজগার, ব্যবসা এগুলো নিশ্চিত করার তাগিদ। তাহলে পরিস্থিতি সেরকম হলে, মানে যদি 160-65 তৃণমূল পায়, তখন একটা নতুন নাটক শুরু হতে পারে। একটা জিনিস বলে রাখি, এই মুহূর্তে ভোট হলে তৃণমূল সরকার করবে, কিন্তু ওই 160-65, বিজেপি দলন 125টা। কিন্তু আগামী 10 মাস বাদে নির্বাচন, তৃণমূলের পক্ষে ম্যাসিভ হাওয়া ওঠার সম্ভাবনা এই মুহূর্তে নেই, তবে বলা যায় না কখন কি হয়। হিন্দু ভোট কনসলিডেট করছে। এই যে পরিযায়ী শ্রমিক নিগ্রহের বিষয়টা নিয়ে তৃণমূল যে পথে নেমেছে, তার লক্ষ্য হচ্ছে মুসলিম ভোটকে একেবারে নিজের বাক্সে নিয়ে আসা, যাতে বাম কংগ্রেস ভাগ না বসাতে পারে। মুসলিম ভোট কনসলিডেট করলে হিন্দু ভোটও ইকুয়ালি কনসলিডেট করবে। তাহলে 220টা যে আসন আছে, যেখানে বিজেপি তৃণমূলের ভালো ফাইট, আমি 74টা ছেড়ে দিলাম, এখানে সংখ্যালঘু অধ্যুষিত, তৃণমূল অ্যাডভান্টেজ। কিন্তু 220টা আসনের মধ্যে সেখানে কিন্তু বিজেপি ভালো ফাইট দেবে। সেখানে যদি হিন্দু ভোটের মেরুকরণ 62-63% হয়, বিজেপি কিন্তু একেবারে তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে। এই সব পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু খুব সচেতন ভাবে অভিষেককে তিনি সংসদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত করেছেন। আর তৃণমূলের অলিকুনাত্ম, কল্যাণ আর মহুয়ার মধ্যে, এগুলো আপনারা সব জানেন, নতুন করে বলার কিছু নেই। কাদা ছোড়াছড়িটা আরো কতটা নিচে নামতে পারে সেটাই এখন আমাদের দেখতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.